কোনো সময় মানে বাবা মার প্রত্যাশা পূরণ করতে পারিনি। তো মধ্যম ফ্যামিলির ছেড়ে আমার বাবা বিদেশ ছিলেন, সিঙ্গাপুর ছিলেন অনেক বছর, অসুস্থ হয়ে বিদেশ থেকে চলে আসে, কিছু টাকা পুঁজি ছিল। তো আমাদের ফ্যামিলিতে আসলে বিজনেসম্যান বলতে কেউ নাই। তো আমিও লেখাপড়া করেছি, আসলে টেন্ডেন্সি ছিল জব করব, জব শুরু করেছিলাম। আমি ইউআইসি ইউনিভার্সিটি থেকে অনার্স ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের উপরে লেখাপড়া করি। তো পিতামাতার খুব শখ ছিল আমাকে ডাক্তার বানাবে, কিন্তু আমি একটু মানে আসলে কোনো সময় মানে বাবা মার প্রত্যাশা পূরণ করতে পারিনি। তো বাবা মা চাইতো, অবাধ্য সন্তান, অবাধ্যও না আবার, মানে কিন্তু পূরণ করতে পারিনি, মানে আমার দ্বারা হয় নাই। হ্যাঁ, আমি চেষ্টা করেছি কিন্তু হয় নাই, এটা আসলে আমার নিয়তি হতে পারে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নয়, জীবন এখনো অনেক পড়ে আছে। আমিও আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি না, ইঞ্জিনিয়ার হব ভেবেছিলাম, বাট ডেফিনেটলি আমার বাবা এখন আমাকে দেখলে খুশি হতেন। সেটা থেকেই আপনার গল্প থেকে অনুপ্রাণিত হয়েছি। তো তারপর যখন লেখাপড়ায় যখন ডাক্তার হতে পারলাম না, তখন আমি নিজেই, আমাদের আসলে পরিবারে ওইরকম মানে গাইডলাইন দেওয়ারও কেউ নেই। হ্যাঁ, বাবা মাকে যে সুন্দর একটা গাইডলাইন দিবে বা আমাকে গাইডলাইন দিবে এরকম লোকজনও আমাদের ফ্যামিলিতে কেউ নাই, ওইরকম শিক্ষিত কেউ আসলে নাই। আমাদের মোটামুটি আন্ডার ম্যাট্রিক বা ম্যাট্রিক পর্যন্ত সর্বোচ্চ লেখাপড়া করেছে। তো সেই সূত্রে আমার বাবা মার শখ ছিল যে আমার ছেলেকে অনেক বড় বানাবো, আমাদের বংশে কেউ নাই লেখাপড়া ভালো করে ভালো একটা অবস্থানে গেছে। তো সেই ক্ষেত্রে ডাক্তার বানানোর খুব ইচ্ছা ছিল, আমার মেধাও ভালো ছিল, আমি ক্লাসে সবসময় 1 থেকে 5-এর মধ্যেই থাকতাম সবসময়। ওকে। তো দেন যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, পরীক্ষা দিয়ে কোথাও চান্স পেলাম না, তখন বাবাকে বললাম যে আসলে তো চান্স পেলাম না, তোমার স্বপ্ন মনে হয় পূরণ করতে পারবো না। তখন বললো কেন, ওই দরকার পড়ে তাকে আমি ইয়েতে পড়াবো, কি প্রাইভেটে পড়াবো। ওকে। আমি তখন প্রাইভেটে খোঁজ নিয়ে দেখলাম 25-30 লাখ টাকা লাগে। তখন বললাম যে দরকার নেই, আমার আসলে ডাক্তার হওয়ার দরকার নেই, ডাক্তার ছাড়া কি মানুষ বাঁচতেছে না, মানে সমাজে বড় হচ্ছে না। তো বললো না, আমার এটা অনেক দিনের শখ। আসলে বললাম যে আসলে শখ থাকলে সব শখ যে আসলে পূরণ করতে হবে এরকম না। তো আমি একটা কিছু করব, তোমাদের আশা এটা হয়তো পূরণ করতে পারলাম না, কিন্তু একটা কিছু করব, কিন্তু এত টাকা দিয়ে আমি ডাক্তারি লেখাপড়া করব না। আর আমি যেটা বারবার তাদেরকে বুঝ দিতাম, তারা যে ডাক্তারকে তো মানুষ ভালোবাসে না, ডাক্তারকে মানুষ কসাই বলে, তো কেন আমাকে তোমরা ডাক্তার বানাইতেছো? সবাই না, কেউ কেউ বলে, তো কেন আমাকে তোমরা ডাক্তার বানাইতেছো? মানে তাদেরকে বুঝ দেওয়ার জন্য আমি এটা বলতাম যে আসলে ডাক্তার যেন তারা ওই পথ থেকে মানে আসে, ডিমোটিভেটেড হয়ে যায়। তো যাই হোক, যখন আর হলো না, তখন আমি আমার এক ফ্রেন্ডের বড় ভাই ছিল, মানে সে খুব ব্রিলিয়ান্ট ছিল, তার মানে দেশব্যাপী বা বিদেশব্যাপী তার একটা প্রচুর নলেজ ছিল আর কি। তার কাছ থেকে অনেক ছাত্রছাত্রী মানে বড় ভাই বোনেরা খুব নিত, ওই যে আপনার সাজেশন নিত যে ভাই লেখাপড়া করতেছি, এটা দিয়ে কোথায় যাওয়া যাবে, মানে এটার ভবিষ্যৎ কী। তখন আমি একদিন ওর সাথে গেলাম যে বড় ভাই এরকম চমৎকার সাজেশন দেয় মানুষকে, স্টুডেন্টদেরকে, তো আমি একটু দেখা করব ভাইয়ের সাথে। তো ভাইয়ের সাথে গিয়ে বললাম যে ভাইয়া এরকম তো কোথাও চান্স পেলাম না, এখন আমি আসলে কোন বিষয় নিয়ে পড়বো এটা ডিসাইড করতে পারতেছি না। তখন বললো যে আসলে বাংলাদেশে লেখাপড়া করে আসলে এরকম ভালো কিছু করতে পারবো না, তুমি লেখাপড়া করে বাইরে চলে যাও। আমি বললাম লেখাপড়া করলেই বাইরে চলে যাওয়া যাবে কীভাবে? বললো বাংলাদেশে একটা নতুন সাবজেক্ট আসছে, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, ওটা তখন প্রথম ইউআইসি ইউনিভার্সিটিতে আসে, ঢাকা ভার্সিটিতে আমরা যখন বেরোই তখন আসছে আর কি। তো তখন উনি খোঁজ দিল যে ইউআইসি ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে ধানমন্ডিতে, তুমি ওইখানে গিয়ে খোঁজ নাও, ওইখানে ভর্তি হও, ওইখানে বিদেশ যাওয়ার একটা চমৎকার সুযোগ আছে, আর তুমি সুন্দর আছো, তুমি হোটেল ম্যানেজমেন্টে লেখাপড়া করলে তোমার একটা ডিমান্ড তৈরি হয়ে যাবে, ভালোভাবে তুমি বিদেশ যাইতে পারবে। তো বললাম যে আসলে ঢাকায় আমি আসলে লেখাপড়ার জন্য যাব, বা বাড়ি থেকে হয়তো রাজি হবে না, তো আপনি একটু বাড়িতে ম্যানেজ করেন, আমাকে নিয়ে একটু ঢাকায় ওই ভার্সিটিতে যাবেন। তো উনি বাবা মার সাথে কথা বলে আমাকে নিয়ে ঢাকায় আসলেন ইউআইসি ইউনিভার্সিটি থেকে। ওই দিনই ফর্ম টর্ম সব কিছু কমপ্লিট করে ওদের যে রিকোয়ারমেন্ট ছিল ভর্তি হওয়ার জন্য সেটা ছিল, আমার ফর্ম টর্ম পূরণ করে আইসা বাবাকে বললাম যে এরকম টাকা লাগবে 10,000 ভর্তি হইতে, আর কোর্স কমপ্লিট করতে প্রায় 2.5 লাখ টাকার মতো লাগবে টোটাল, আর এমনি থাকা খাওয়া তো আছেই। তো বাবা বললো সমস্যা নাই, এরা তোরে বানাইতে চাইলাম ডাক্তার, তুই এখন হোটেলের উপরে লেখাপড়া, হোটেলের উপরে আবার লেখাপড়া করতে হয়। আমি বললাম যে
আসলে এটা তোমরা এখন বুঝবা না, এটা আমার এক বড় ভাই, উনি ভালো জানে। আসলে আমি বিদেশ যাবো এর জন্য। তো বিদেশ যাবো, ভিতরে লেখাপড়া করাইলাম কি বিদেশ পাঠানোর জন্য? বিদেশ তো না লেখাপড়া করেই যাওয়া যায়। আমি বললাম না, ওই জন্য আমি লেখাপড়ার জন্যই বিদেশ যাব। বললে এটা কীভাবে সম্ভব? বললাম যে হোটেল ম্যানেজমেন্টে করতেছি, ওইটার কারিকুলামই এরকম 2 বছর এই দেশে আর 2 বছর হচ্ছে বাইরে, ফাইনালি আসেন। ওকে। তখন বললো যে ঠিক আছে, যদি এটা ভালো হয়, আমরা তো এত বুঝি না। ওই ভাইকে বললো যে যেটা ভালো হয় সেটা করো। তারপর ভর্তি হয়ে গেলাম। তো 2 বছর পরে যখন বাইরে যাব, আমার মোটামুটি সব কিছু কমপ্লিট, তখনই আবার ওখানে এক দুর্ঘটনা ঘটলো, আমি অসুস্থ হয়ে পড়লাম। ঢাকাতে হঠাৎ করে রাত্রে ইউনিভার্সিটি থেকে পিকনিকে গেলাম সোনারগাঁয়ে থেকে আসলাম। আসার পর থেকে যে অসুস্থ হইলাম, মানে জ্বর ছাড়ে কমেই না, আর আস্তে আস্তে শরীর ফোলা ধরলো, মানে মোটা হইতেছিলাম। তো ওইটা আর জ্বর কমে না, ওষুধ খায়ও জ্বর কমতেছে না। পরে আব্বা আম্মা দেশ থেকে মানে ঢাকায় চলে আসলো। আর ঢাকায় আমার খালাতো ভাই ছিল একটা, ওনারে ফোন দিলাম যে এরকম অসুস্থ, জ্বর কমতেছে না, ওষুধ খাইতেছি, ডাক্তার দেখাইতেছি, কোনোভাবে কমতেছে না। যেদিন আব্বা আসলো ওই দিন প্রচুর জ্বর, মানে 105-106 পর্যন্ত চলে গেছে। তো ওইখানে খিদমা হসপিটাল ছিল, ওইখানে নিয়ে গেল। তারপরে ওইখান থেকে ডাক্তাররা বললো যে আসলে এখন আমরা কিছু করতে পারবো না, ইয়েতে নিয়ে যান, ঢাকা মেডিকেল নিয়ে যান। তো ঢাকা মেডিকেলে নিয়ে যায়, রাত্রি তখন প্রায় 11টা বাজে। ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পরে মানে বেড নাই, এখন বেড নাই, তারা বলতেছে যে ইমার্জেন্সি করতে হবে, বারান্দায় থাকতে হবে। বাবা বলতেছে না, কখনোই আমি আমার ছেলেকে নিয়ে বারান্দায় থাকতে পারবো না। তো বললো তাইলে আর আমাদের কিছু করার নাই। তখন ওই আমার খালাতো ভাই বললো তাহলে ঢাকা মেডিকেলের পাশে হচ্ছে বারডেম কাছে আছে, তাহলে ওইটাই নিয়ে যাই, দেখি আছে কিনা। পরে রাত্রি 1টা-1:30টার দিকে বারডেমে নিয়ে আসলো। তখন ওইখানে আনার পর ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে আপনার ওই জ্বর কি হয়েছিল আসলে হয়েছিল মানে 20-25 দিন পর্যন্ত কোনো মানে ধরতে পারে নাই, রোগ ধরতে পারে নাই। আপনার ভর্তি হওয়ার পরেই যে এখন যেরকম করোনায় অক্সিজেন নিতে হয়, আমার মাঝে মধ্যে নিঃশ্বাস এরকম হয়ে যেত, আমি মানে নিঃশ্বাস নিতে পারতাম। কি দেখা গেল? পরে আপনার লাঞ্চে পানি আসছিল, এটা বলছে। পরে ওইখানে তো আমি আর ভার্সিটিতে মানে ওইখানে 1 মাস ভর্তি ছিলাম বারডেমে, আর যাওয়া হলো না বিদেশ। আমার ক্লাসমেটরা অর্ধেকটি চলে গেছে আর কি এর মাঝে। তো 1 মাস পরে ডাক্তার বললো 3 মাস মিনিমাম রেস্টে থাকতে হবে। আমার লেখাপড়ার সেমিস্টার গ্যাপ চলে আসলো। তো এই যে বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেল। তখন ওই অসুস্থ শরীর নিয়ে বাবা মা আবার করলো যে আর দরকার নাই, বিদেশ যাওয়া দরকার নেই, দেশেই যা হয় আল্লাহ যা করে তাই।